কখনো কি ভেবে দেখেছেন মনের ভেতরে লুকিয়ে থাকা সবচেয়ে গভীর ইচ্ছাগুলো যদি সত্যি সত্যি একটা চেহারা নিয়ে সামনে চলে আসত তাহলে কেমন হতো? আজ আমরা কোরিয়ান হরর সিরিজ সুইট হোমের সেই অন্ধকার দুনিয়াটাকেই ঘেটে দেখব। এখানে টিকে থাকা লড়াইটা শুধু বাইরের দানবদের সঙ্গে না, আসল লড়াইটা তো নিজের ভেতরের দানবের সাথে। আর এই প্রশ্নটা এটাই হলো সুইট হোমের একেবারে মূল কথা। পুরো সিরিজ জুড়ে কিন্তু এই একটা প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসবে আর আমাদের ভাবাতে বাধ্য করবে যে মানবতা আর পশুত্বের মধ্যেকার লাইনটা আসলে কতটা পাতলা। আচ্ছা, শুরুতেই একটা ব্যাপার একদম পরিষ্কার করে নেওয়া ভালো। এটা কিন্তু কোনো টিপিক্যাল জম্বি ভাইরাসের গল্প না। এখানকার রূপান্তর প্রক্রিয়াটা অনেক বেশি সাইকোলজিক্যাল। মানে যার মনে যা হওয়ার তীব্র ইচ্ছা, সে ঠিক সেই জিনিসটারই একটা ভয়ঙ্কর মনস্টার ভার্সনে পরিণত হবে। তো আজকের আলোচনায় আমরা এই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। চলুন এক এক করে দেখি কিভাবে এই সিরিজটা হরর জনরার গতানুগতিক সব ধারণাকে একদম ভেঙে দিয়েছে। তাহলে চলুন এই সিরিজের সবচেয়ে ইউনিক কনসেপ্টটা নিয়ে একটু গভীরে যাই। ঠিক কিভাবে একজন সাধারণ মানুষ একটা ভয়ঙ্কর দানবে পাল্টে যায়। এই পুরো প্রক্রিয়াটা শুরু হয় কিন্তু খুব সাধারণ, কিন্তু ভয়ঙ্কর কিছু লক্ষণ দিয়ে। প্রথমে হঠাৎ করেই নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। এরপর শুরু হয় ভয়ঙ্কর সব হ্যালুসিনেশন, যেখানে মানুষ তার মনের গভীরের ইচ্ছাগুলো দেখতে পায়। আর শেষে যখনই কেউ সেই ইচ্ছার কাছে হার মানে, তখনই তার সম্পূর্ণ রূপান্তর ঘটে যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রত্যেকটা মনস্টার কিন্তু আলাদা আলাদা ইচ্ছার প্রতিচ্ছবি। যেমন যে সবসময় মাসল বানাতে চাইত, সে একটা বিশাল প্রোটিন মনস্টারে পরিণত হয়েছে। আবার যার মনে সারাক্ষণ শুধু খাওয়ার চিন্তা, সে হয়ে গেছে এক অতৃপ্ত রাক্ষসে দানব। যখন বাইরের পুরো দুনিয়াটা দানবদের দখলে, তখন গ্রিন হোম নামের একটা পুরনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং হয়ে ওঠে বেঁচে থাকা কিছু মানুষের শেষ আশ্রয়। আর এখানেই শুরু হয় আসল সার্ভাইভাল গেম। এই বিল্ডিংয়ে আটকে পড়া মানুষগুলো কিন্তু একে অপরের থেকে একদম আলাদা। একদিকে আছে গল্পের প্রোটাগনিস্ট হিউনসু, যে কিনা হতাশায় ডুবে থাকা এক কিশোর। আবার অন্যদিকে আছে ঠান্ডা মাথার লিডার ইউনহিয়ক। তাদের সাথে আছে একজন প্রাক্তন ফায়ার ফাইটার আর একজন রহস্যময় গ্যাংস্টার। এত ভিন্ন মানুষ, কিন্তু বেঁচে থাকার জন্য তাদের এক হতেই হবে। এবার চলুন গল্পের সবচেয়ে বড় টুইস্টের দিকে যাই। কি হবে যদি মানুষের শেষ ভরসা নিজেই আস্তে আস্তে দানবে পরিণত হতে শুরু করে? আমাদের গল্পের নায়ক হিউনসু, সেও কিন্তু এই মনস্টারাইজেশনের শিকার হয়। তারও নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়, কিন্তু সে তার ভেতরের ইচ্ছার কাছে হার মানে না, সে লড়াই করে। আর এই মানসিক লড়াইয়ের কারণেই সে পুরোপুরি দানব না হয়ে একটা বিশেষ সত্তায় পরিণত হয়, যাকে বলা হচ্ছে স্পেশাল ইনফেক্টি। মানে তার মানসিক চেতনাটা ঠিকই থাকে, কিন্তু সে পেয়ে যায় কিছু সুপারহিউম্যান ক্ষমতা। যেমন ধরুন, তার শরীরের যে কোনো আঘাত চোখের পলকে সেরে যায়। তো ব্যাপারটা কি দাঁড়ালো? যে ছেলেটাকে বিল্ডিংয়ের সবাই প্রথমে ভয় পাচ্ছিল, এখন সেই হয়ে উঠেছে তাদের টিকে থাকার একমাত্র অস্ত্র। হিউনসু এখন মনস্টারদের বিরুদ্ধে মানুষের সবচেয়ে বড় হাতিয়ার, যা তাকে একই সাথে নায়ক এবং একজন আউটকাস্ট বানিয়ে দেয়। চলুন এবার সেই গভীর বিষয়গুলো নিয়ে কথা বলি, যা সুইট হোমকে একটা সাধারণ অ্যাকশন সিরিজের থেকে অনেক বেশি কিছু করে তুলেছে। সিরিজটা কিন্তু বারবার আমাদের সেই প্রথম প্রশ্নটার কাছেই ফিরিয়ে আনে। যখন জীবন মরণের প্রশ্ন আসে, তখন মানুষের আসল রূপটা কেমন হয়? কে বেশি ভয়ঙ্কর, বাইরের দানবরা নাকি সেই মানুষগুলো যারা শুধু নিজেদের স্বার্থটাই বোঝে? সত্যি বলতে এই সিরিজের আসল শক্তি হল এর চরিত্রগুলো, বিশেষ করে হিউনসুয়ের হিরো হয়ে ওঠার জার্নিটা। তার সাথে যোগ হয়েছে অসাধারণ সব মনস্টার ডিজাইন আর অ্যাকশন সিনে। ইম্যাজিন ড্র্যাগনসের ওয়ারিয়ার্স গানটার পারফেক্ট ব্যবহার, সব মিলে একটা দারুণ প্যাকেজ। আচ্ছা, কে হরর জানরাতে সুইট হোমের জায়গাটা ঠিক কোথায়? এটা বুঝতে হলে চলুন একে অন্য কিছু জনপ্রিয় সার্ভাইভাল থ্রিলারের সাথে একটু তুলনা করে দেখি। যেমন অল অফ আস এ ডেডের গল্পটা একটা ক্লাসিক জম্বি ভাইরাস নিয়ে, কিন্তু সুইট হোম হলো একটা সাইকোলজিক্যাল ফ্যান্টাসি। দুটোতেই হাফ মনস্টার হিরো থাকলেও সুইট হোম কিন্তু অনেক বেশি ডার্ক আর ভায়োলেন্ট। আবার হেলবাউন্ডের সাথে যদি তুলনা করি, হেলবাউন্ড কথা বলে ধর্ম, পাপ আর সামাজিক উন্মাদনা নিয়ে, আর সুইট হোম ফোকাস করে একদম ব্যক্তিগত ট্রমা আর মানুষের ভেতরের ভালো মন্দের লড়াইয়ের উপর। আর যদি জাপানের অ্যালিস ইন বর্ডারল্যান্ডের কথা বলি, সেখানে টিকে থাকার জন্য খেলতে হয় বুদ্ধির খেলা। অন্যদিকে সুইট হোমে টিকে থাকতে হয় একেবারে সামনাসামনি শারীরিক লড়াই করে। তো এত সব আলোচনার পর সিজন 1 নিয়ে শেষ কথা কি? কোনো সন্দেহ নেই যে এই সিরিজের কনসেপ্টটা একদম ফ্রেশ আর অসাধারণ। এর সাইকোলজিক্যাল ডেপথ,
চরিত্রগুলোর ডেভেলপমেন্ট আর মনস্টার ডিজাইন একে অন্য যে কোনো হরর শো থেকে আলাদা একটা পরিচয় দিয়েছে। তবে হ্যাঁ, কিছু দুর্বলতাও আছে। যেমন কিছু জায়গার সিজিআই বা ভিজুয়াল এফেক্টস হয়তো একটু দুর্বল লাগতে পারে, আর একসঙ্গে অনেকগুলো চরিত্রের গল্প বলতে গিয়ে মাঝে মাঝে গল্পের গতি একটু স্লো হয়ে যায়। আর এই সব ভালোমন্দ মিলিয়েই দর্শকরা কিন্তু সিরিজটাকে বেশ ভালোবেসেছে। আইএমডিবিতে এর 7.3 রেটিংটাই তার প্রমাণ, যা বেশ ভালো একটা স্কোর। শেষ করার আগে শুধু এই প্রশ্নটাই থাকল, একবার ভাবুন তো, যদি আপনার মনের সবচেয়ে গোপন ইচ্ছাটা কোনোদিন সত্যি হয়ে আপনার সামনে এসে দাঁড়াতো, তাহলে সেটা দেখতে কেমন হতো? একটা সুন্দর স্বপ্ন নাকি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন?